আসসালামু আলাইকুম। গল্পন্যাস চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। শুনছিলেন হুমায়ুন আহমেদের রচিত উপন্যাস কে কথা কয়। আজ পর্ব 12। আজকের পর্বেও কিছু অঙ্কের ইমেজ আছে। আপনারা যখন শুনবেন কমল বোর্ডে লিখছে, তখন আপনারা স্ক্রিনটা দেখবেন। হিলবার্টস হোটেল প্যারাডক্স। হিলবার্টের হোটেলে আছে অসীম সংখ্যার রুম। প্রতিটি রুমে একজন অতিথি আছে। তখন হঠাৎ করে আরো অসীম সংখ্যার অতিথি উপস্থিত হলো। তারা কোথায় থাকবে? মা, তুমি বলো, তারা কোথায় থাকবে? মোনা হতাশ গলায় বলেন, তারা অন্য হোটেলে যাবে। কমল বলল, না, কারণ আলফা নাল প্লাস আলফা নাল সমান সমান আলফা নাল, আবার আলফা নাল গুণন আলফা নাল সমান সমান আলফা নাল। আলফা নাল কি? আলফা শব্দ এসেছে হিব্রু আলেফ থেকে। আলফা নাল হলো যেখানে সব স্বাভাবিক সংখ্যা আছে। ম্যাথমেটিশিয়ান ক্যান্টর এটা বের করেছিলেন। মা, বোর্ডে লিখব? মোনা কিছু বললেন না। কমল উৎসাহের সঙ্গে বোর্ডের সামনে দাঁড়ালো, হাতে লাল চক নিয়ে লিখতে লাগলো। আলফা নাল প্লাস 1 ইকুয়াল টু আলফা নাল, আলফা নাল প্লাস আলফা নাল ইকুয়াল টু আলফা নাল, আলফা নাল ইন্টু আলফা নাল ইকুয়াল টু আলফা নাল, আলফা নাল টু দি পাওয়ার 50 ইকুয়াল টু আলফা নাল, আলফা নাল টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু আলফা নাল। মোনা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। বোর্ডের দিকে তাকিয়ে থাকার আর অর্থ হয় না। চলে যাওয়াও যাচ্ছে না, কমল মন খারাপ করবে। বিদঘুটে লেখাগুলি লিখে সে যে আনন্দ পাচ্ছে তা বোঝা যাচ্ছে। তার চোখ ঝলমল করছে, তাকে দেখাচ্ছেও সুন্দর। একজন খুদে মাস্টার, চক ডাস্টার হাতে দাঁড়িয়ে আছে। ছড়ার কানাই মাস্টার। আমি আজ কানাই মাস্টার, পরমোর বিড়াল ছানাটি। কমল মার দিকে তাকিয়ে বলল, মা, ইন্টারেস্টিং না? মোনা হ্যাঁ সূচক মাথা নাড়ল। কমল বলল, এর চেয়ে ইন্টারেস্টিং জিনিস দেখবে? এর চেয়ে ইন্টারেস্টিং জিনিসও আছে। অবশ্যই আছে। এখন আমি একটা সিরিজ লিখব, সিরিজটা মন দিয়ে দেখো। কমল বোর্ডের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত একটা সিরিজ লিখল। মা, সিরিজটা দেখেছ? এর উত্তর কত? মোনা বলেন, উত্তর 0। প্লাস মাইনাসে সব কাটাকাটি হয়ে যাচ্ছে। কমল বলল, একই সিরিজ আমি ব্র্যাকেট দিয়ে লিখছি, দেখো কি হয়। এর উত্তর কত? মোনা বললেন, 1। কমল বলল, এখন কি মজাটা বুঝতে পারছো? একই সিরিজের উত্তর একবার হচ্ছে 0, আরেকবার হচ্ছে 1। অদ্ভুত না? মোনা হ্যাঁ সূচক মাথা নাড়ল। কমল বলল, 1 যদি হয় বাতি জ্বলা আর 0 যদি হয় বাতি নেভা, তাহলে কি হয়? এই সিরিজটা অগ্রসর হচ্ছে, বাতি জ্বলছে, বাতি নিভছে। আমরা পুরোপুরি কখনো বলতে পারবো না বাতি জ্বলছে না নিভছে। মোনা বলেন, তোমার এইসব শুনে আমার মাথা ধরে যাচ্ছে। তুমি বাতি জ্বালাতে থাকো, নিভাতে থাকো, আমি ঘুমোতে গেলাম। সালেহ ইমরান তার স্টাডি রুমে টিভি ছেড়ে বসেছেন, দেখছেন CNN। টিভিতে একদল সন্ত্রাসীকে দেখাচ্ছে। তারা রাশিয়ার একটা স্কুলের একদল ছাত্রকে আটকে রেখেছে, হুমকি দিচ্ছে সবাইকে মেরে ফেলা হবে। তবে তাদের দলের যে কজন রাশিয়ার কারাগারে আছে তাদের ছেড়ে দিলে এই কাজটা তারা করবে না। সালেহ ইমরান ভেবেই পাচ্ছেন না, একদল অবোধ শিশুকেও কেউ জিম্মি করতে পারে। ঘটনা কোন দিকে মোড় নেয় দেখার জন্য তিনি আজ প্রায় সারা দিনই টিভির সামনে বসেছিলেন। তার ধারণা শেষ পর্যন্ত প্রতিটি শিশুই মুক্তি পাবে। শিশুদের বাবা মারা বাইরে অপেক্ষা করছেন। তারা যখন তাদের বাচ্চাদের ফিরে পাবেন, তখন যে আনন্দময় পরিবেশ হবে সেটা দেখার জন্যই সালেহ ইমরান অপেক্ষা করছেন। তার ধারণা এই দৃশ্যটি হবে জগতের মধুরতম কিছু দৃশ্যের একটি। রাত 11টা। মোনা স্টাডি রুমের দরজা ধরে দাঁড়ালেন, দরজায় টোকা দিলেন। সালেহ ইমরান টিভি পর্দা থেকে দৃষ্টি সরিয়ে স্ত্রীর দিকে তাকালেন। মোনা বলেন, তুমি ঘুমাবে না? সালেহ ইমরান বললেন, তুমি শুয়ে পড়ো, আমার দেরি হবে। মোনা বললেন, তোমার সঙ্গে কিছু কথা ছিল। আগামীকাল শুনি।
যে কথা এখন বলতে চাচ্ছি আগামীকাল তা নাও বলতে ইচ্ছে হতে পারে। কথাগুলি কি খুব জরুরি? হ্যাঁ, জরুরি। খুব জরুরি কিনা তা জানি না, তবে জরুরি। সালেহ ইমরান বললেন, কথাগুলি কি এখানেই বলবে নাকি আমাকে বিশেষ কোনো জায়গায় যেতে হবে? মুনা বললেন, এখানেও বলতে পারি, আমার কোনো অসুবিধা নেই। আমি কোনো প্রেমের সংলাপ বলবো না যে তোমাকে নিপবনে যেতে হবে। সালেহ ইমরান টিভি বন্ধ করলেন। মুনা এসে তার সামনে বসতে বসতে সহজ গলায় বললেন, এই বাড়িতে বাস করে আমি কোনো আনন্দ পাচ্ছি না। এই কথা তো আগেও কয়েকবার শুনেছি। এটাই তোমার জরুরি কথা? হ্যাঁ, এই বাড়িতে কোনো আনন্দ নেই। আমি যখন ছেলের কাছে যাই সে হিজিবিজি কথা বলে, আমি যখন তোমার কাছে আসি তুমি ঝিম ধরে থাকো। তোমার এই বাড়িতে মনে হয় সময় থেমে আছে। তোমার বাড়ি করছো কেন? বাড়িটা তো তোমারও। মুনা বললেন, এই বাড়িটাকে কখনো আমার নিজের বাড়ি মনে হয়নি। বাড়িটাকে আমার হোটেলের মতো লাগে, যে হোটেলে আমি গেস্ট হিসেবে থাকতে এসেছি। মেয়াদ শেষ হলে বিল মিটিয়ে চলে যাব। বিল মেটাতে চাচ্ছ? মুনা বেশ কিছু সময় চুপ করে থেকে বললেন, হ্যাঁ, চাচ্ছি। সালেহ ইমরান বললেন, কমলের কি হবে? সে থাকবে তোমার সঙ্গে। তোমাকে সে আমার চেয়ে অনেক বেশি পছন্দ করে। তাছাড়া তার পাশে কে আছে কে নেই এটাকে সে কোনো রকম গুরুত্বের সঙ্গে বিবেচনা করে না। মুনা উঠে দাঁড়ালেন। সালেহ ইমরান বললেন, তোমার কথা শেষ? মুনা বললেন, হ্যাঁ, শেষ। এখন তুমি টিভি ছাড়তে পারো। চা বা কফি লাগবে? পাঠাতে বলবো? সালেহ ইমরান বললেন, তোমার কথার সারমর্ম কি? মুনা বললেন, সারমর্ম হলো আমি তোমার সঙ্গে বাস করব না। নিউ সালেহা ফার্মেসির ম্যানেজার হেদায়েতুল ইসলামের চাকরি আজ দুপুর 12টায় নট হয়েছে। শুধু যে নট হয়েছে তা না, হাবিবুর রহমান ফার্মেসির আরেক কর্মচারী শামসুকে বলেছেন, হারামজাদা ম্যানেজারটার গালে শক্ত করে একটা চড় দাও দেখি। শামসু চড় দেয়নি, সে মাথা নিচু করে সামনে থেকে বিদায় হয়েছে। হেদায়েতুল ইসলামের চাকরি যাওয়ার কারণ সে মাঝে মধ্যেই রাতে ফার্মেসিতে থেকে যেত। গভীর রাতে নিশিকন্যাদের আনাগোনা হতো। ব্যাপারটা অনেকদিন থেকেই চলছিল। হাবিবুর রহমান ধরতে পারেননি, আজই ধরা পড়েছে। হাবিবুর রহমান মোহাম্মদপুর বাজার থেকে কাঁচা বাজার করে ফিরেছেন। গরমে ঘেমে অস্থির। তিনি কিছুক্ষণ ফ্যানের বাতাস খাবার জন্য ফার্মেসির পেছনের ঘরটায় ঢুকলেন। ফ্যান ছেড়ে দিলেন। তখন তার চোখে পড়ল বালিশের কাছে কালো কি যেন ঝলমল করছে। হাতে নিয়ে দেখলেন কন্ডোমের খোলা প্যাকেট। তিনি ডেকে পাঠালেন শামসুকে। সে রাতে ফার্মেসির মেঝেতে তোষক বিছিয়ে ঘুমায়। শামসু এসে সামনে দাঁড়ালো। হাবিবুর রহমান ঠান্ডা গলায় বললেন, এই বস্তুটা আমি আমার বিছানার বালিশের কাছে পেয়েছি। বস্তুটা চেনো? হাতে নিয়ে দেখো। শামসু হাতে নিয়ে বলল, চিনি স্যার। এই বস্তু আমার ঘরে এলো কিভাবে? ঠিক মতো জবাব দেবে। বলো, কিভাবে এসেছে? কে এনেছে? কে এই জিনিস ব্যবহার করেছে? আমি জানি না স্যার। কে জানে? ম্যানেজার সাহেব জানে। ম্যানেজার সাহেব কাল রাতে এখানে ছিল। জি স্যার। কোনো মেয়ে এসেছিল তার কাছে? জি স্যার। কোন মেয়ে? নাম জানি না স্যার, আজে বাজে মেয়ে। ম্যানেজার কি প্রায় ফার্মেসিতে থেকে যেত? জি স্যার। আমাকে আগে বলনি কেন? ম্যানেজার সাহেব বলতে নিষেধ করেছিলেন। আচ্ছা তুমি যাও, ম্যানেজারকে পাঠাও। হেদায়েতুল ইসলাম এসে মাথা কাত করে দাঁড়িয়ে রইল। হাবিবুর রহমান ভেবে পেলেন না এত বড় একটা বদমাশ এতদিন বদমাশি করে যাচ্ছে। তিনি কিছুই বুঝতে পারেননি। উল্টো তার বিয়ে ঠিক করে ফেলেছেন।
তোমার চাকরি নট। জি আচ্ছা স্যার। ক্যাশের চাবি আমার কাছে দিয়ে বিদায় হও। জি আচ্ছা। 1 তারিখ এসে ভাঙতি মাসের বেতন নিয়ে যাবে। হেদায়েতুল ইসলাম পিচ করে তার পায়ের কাছে থুতু ফেলে বলল, বেতন লাগবে না। হাবিবুর রহমানের এই পর্যায়ে ধৈর্যচ্যুতি হলো। তিনি শামসুর দিকে তাকিয়ে বললেন, হারামজাদা ম্যানেজারটার গালে শক্ত করে একটা চড় দাও দেখি। শামসু চড় দেয়নি, মাথা নিচু করে বের হয়ে গেছে। শামসুটাও বদমাস, তাকেও বিদায় করা উচিত। একসঙ্গে সব বিদায় করলে তিনি চলবেন কিভাবে? এই তো এখনই শামসুকে লাগবে, বাসায় বাজার পাঠাতে হবে। আজ টাটকা মলা মাছ পেয়েছেন, মাছ এখনই না পাঠালে টাটকা মাছ কেনা অর্থহীন হয়ে যাবে। রাতে ফার্মেসিতে কাউকে না কাউকে থাকতে হবে, তার পক্ষে ফার্মেসিতে থাকা সম্ভব না। হঠাৎ করে সালেহার শরীর অতিরিক্ত খারাপ করেছে, একা একা বাথরুমে যেতে পারে না, তাকে ধরে ধরে নিতে হয়। ম্যানেজারের ঘটনা শুনে তার কি রিয়াকশন হবে কে জানে। রোগে ভুগে ভুগে তার মেজাজ হয়েছে অতিরিক্ত খারাপ। সামান্য কারণে এমন হইচই শুরু করে। সালেহাকে মূল ঘটনা বলা যাবে না, ঘটনা অতিরিক্ত নোংরা। বলতে হবে টাকা পয়সা চুরি করেছে বলে চাকরি গেছে। তৌহিদা বেচারির ভাগ্যটা খারাপ যাচ্ছে। কোনো বিয়ে নিয়ে তিনি শেষ পর্যন্ত এগোতে পারছেন না। মনে হয় তাবিজ কবচের কোনো ব্যবস্থা করতে হবে। বিয়ে শাদীর জন্য তাবিজ কবচে ভালো তদবির আছে। সবচেয়ে ভালো হয় যদি আজমির শরীফের সুতা এনে বা হাতে পরানো যেত। আজমির শরীফের সুতা মন্ত্রের মতো কাজ করে। শামসু, শামসু কই? শামসু এসে মাথা নিচু করে দাঁড়ালো। হাবিবুর রহমান বললেন, মাছ নিয়ে বাসায় দিয়ে আসো, বলবে ঝাল ঝাল করে যেন রান্না করে। জি আচ্ছা স্যার। তেলাপিয়া মাছ আছে, তেলাপিয়ার ভাজি। জি আচ্ছা স্যার। মাছ দিয়ে এসে আমার এই ঘরের পাটি ফেলে দেবে, বালিশ ফেলে দেবে, নতুন পাটি বালিশ কিনে আনবে। জি আচ্ছা স্যার। ডেটলের পানি দিয়ে ঘর ধোবে। জি আচ্ছা স্যার। তুমি নিজেও আমাকে যথাসময়ে খবর না দিয়ে বিরাট অন্যায় করেছ, তুমিও অপরাধী। জি স্যার, অপরাধী। তুমি আগে কানে ধরে 50 বার উঠবস করো, তারপর বাজার নিয়ে যাও। শামসু মনে হলে এই শাস্তিতে আনন্দিত। সে আগ্রহ নিয়ে উঠবস করছে। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে না সে লজ্জা পাচ্ছে। উঠবস করতে তার যে কষ্ট হচ্ছে তাও না, অর্থহীন শাস্তি। হাবিবুর রহমান বিরক্ত মুখে বললেন, ঠিক আছে, আর লাগবে না, এখন মাছ নিয়ে রওনা হও। হাবিবুর রহমান বাড়ি ফিরলেন সন্ধ্যাবেলায়। শোবার ঘরে ঢুকে তিনি হতভম্ব। সালেহা ছটফট করছেন, তার চোখের মনি স্থির, হাত পা শক্ত। হাবিবুর রহমান বললেন, কি হয়েছে? তিনি বড় বড় করে নিঃশ্বাস নিতে নিতে বললেন, কলেমা পড়ো। 4 কলেমা পড়ার দরকার নেই, শুধু কলেমা তৈয়ব। হাবিবুর রহমান বললেন, কলেমা পড়ব কেন? সালেহা বেগম বললেন, আমি মারা যাচ্ছি এই জন্যে। হাবিবুর রহমান বললেন, আগে ডাক্তারের ব্যবস্থা করি, পরে কলেমা। সালেহা বেগম হাঁপাতে হাঁপাতে বললেন, আমার ডাক্তার লাগবে না, আজরাইল চলে এসেছে, আমি চোখের সামনে দেখছি, ওই তো দাঁড়ানো। সালেহা বেগমের দৃষ্টি একটি বিশেষ দিকে স্থির হয়ে গেল। হাবিবুর রহমান ভীত গলায় বললেন, বলো কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হইচই শুনে তৌহিদা ছুটে এসেছে। সে হতভম্ব। সালেহা বললেন, তৌহিদা, তুই আমাকে সূরা ইয়াসিন পাঠ করে শোনা। বলেই স্বামীর দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, ওগো, তুমি আমার হাত ধরে আমার পাশে বসো, আমার মাথা কোলে নাও, আমি তোমার কোলে মাথা রেখে মরব। হাবিবুর রহমান স্ত্রীর মাথা কোলে নিলেন। তার চোখে পানি এসে গেল। তৌহিদা সূরা ইয়াসিন পাঠ করা শুরু করলো না। সে সালেহার পায়ের তালুতে সরিষার তেল মালিশ করতে লাগলো। সালেহা স্বামীর দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, মরণের সময় আমি যদি তোমার কাছে একটা জিনিস চাই,
তুমি কি দেবে? হাবিবুর রহমান ধরা গলায় বললেন, অবশ্যই, অবশ্যই। আল্লাহ পাকের নামে কিরা কাটো। হাবিবুর রহমান আল্লাহর নামে শপথ করলেন। সালেহা বেগম বললেন, আমি তো মারা যাচ্ছি, আমার মৃত্যুর পর তোমাকে কে দেখবে? তুমি বিবাহ করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার মৃত্যুর পর আমি বিবাহ করব, কথা দিলাম। এখন শান্ত হও। যে কোনো মেয়ের হাতে আমি তোমাকে দেব না। আমি নিজে পছন্দ করে তোমার বিয়ে দিয়ে যাব। তুমি বিয়ে করবে তৌহিদাকে। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, তার মত আছে। হতভম্ব হাবিবুর রহমান বললেন, এসব কি বলো? সালেহা হাঁপাতে হাঁপাতে বললেন, তুমি আল্লাহ পাকের নামে কিরা কেটেছ, ভুলে যেও না। এক স্ত্রী থাকতে দ্বিতীয় বিবাহ হয় না, স্ত্রীর অনুমতি থাকতে হয়। আমার অনুমতি আছে, আমি তোমার বিয়েতে সাক্ষী হব। তুমি শান্ত হও, আমি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করি। সালেহা বললেন, অ্যাম্বুলেন্স না, তুমি কাজীর ব্যবস্থা করো, এখন চাও। আমি আর বেশি সময় নাই। তোমার বিয়ে না দিয়ে আমি যদি মারা যাই, তাহলে তুমি কিন্তু সারা জীবনের জন্য দায়ী থাকবে। সালেহা বড় বড় করে নিঃশ্বাস নিতে নিতে কলেমা তৈয়াবা পড়তে লাগলেন। হাবিবুর রহমান তৌহিদার দিকে তাকিয়ে হতাশ গলায় বললেন, কি করি রে তৌহিদা? তৌহিদা বলল, ভাইজান, বুবু যা বলছেন তাই করেন, উনার পা ঠান্ডা হয়ে যাচ্ছে। হাবিবুর রহমান বললেন, তুই কি পাগল হয়ে গেলি? তোকে কেন বিয়ে করব? সালেহা বললেন, তাহলে থাক, বিয়ের দরকার নাই, আমাকে তোমরা বিদায় দাও। সালেহার খিচুনি শুরু হলো। রাত 8টায় 3,01,000 টাকা দেনমোহরে হাবিবুর রহমানের সঙ্গে তৌহিদার বিয়ে হয়ে গেল। বিয়ের পরপর সালেহার শ্বাস টানা স্বাভাবিক হয়ে গেল। তিনি বিছানায় উঠে বসতে বসতে বললেন, তৌহিদা, আমাকে কড়া করে 1 কাপ চা দাও। তৌহিদা চা আনতে উঠে গেল। সালেহা স্বামীর দিকে তাকিয়ে বললেন, বিয়ে হয়ে গেছে বলে একসঙ্গে ঘুমানো শুরু করবে না। একসঙ্গে থাকা শুরু করবে আমার মৃত্যুর পর, তার আগে না। তৌহিদাকে বলে দেবে, তোমাকে আগে যেমন ভাইজান ডাকতো, এখনো যেন ভাইজান ডাকে। হাবিবুর রহমান বিড়বিড় করে বললেন, তোমার শরীরের অবস্থা কি? সালেহা বললেন, ভালো, মাছ দিয়ে মাসকলাইয়ের ডাল খেতে ইচ্ছে করছে। তুমি মাসকলাইয়ের ডাল নিয়ে আসো, খোসা সহটা আনো, টাকি মাছ আনবে, অন্য মাছ না। হাবিবুর রহমান বললেন, তুমি এটা কি করলে? সালেহা বললেন, যা করেছি ঠিক করেছি। তুমি আমার ছাগল ভাইটাকে টেলিফোন করে বিয়ের খবর দাও। দরকার কি? সালেহা বললেন, দরকার আছে, যা করতে বলছি করো। ঠিক আছে, তোমাকে টেলিফোন করতে হবে না, আমি করব, লাইন ধরে দাও। এখনই টেলিফোন করতে হবে না, তোমার শরীর ভালো না, তুমি রেস্ট নাও। কে বলেছে আমার শরীর ভালো না? আমার শরীর ঠিকই আছে। কই, টেলিফোন ধরে দাও। হাবিবুর রহমান টেলিফোনে মতিনকে ধরে রিসিভার এগিয়ে দিলেন। সালেহা বললেন, কে? মতিন? মতিন বলল, কেমন আছো বুবু? অনেকদিন পর তোমার গলা শুনলাম। তোমার গলা শুনে মনে হচ্ছে ভালো আছো। ভালো আছি। দুলাভাই কেমন আছেন? সেও ভালো আছে, সে আরেকটা বিয়ে করেছে। বলো কি, কবে? এই তো কিছুক্ষণ আগে 3,01,000 টাকা দেনমোহরে তৌহিদাকে বিয়ে করেছে। তোমার কথার আগামাথা পাচ্ছি না, দুলাভাই তৌহিদাকে কেন বিয়ে করবে? তুই বিয়ে করবি না বলে তো দুলাভাইও করবে না, এটা কেমন কথা? বিয়ে কি সত্যিই হয়েছে? হ্যাঁ হয়েছে। এক কথা কতবার বলবো? দুলাভাই এখন আছেন কোথায়? এখানেই আছে, তৌহিদাও আছে। তোর দুলাভাইয়ের সঙ্গে কথা বলবি? এখন বলবো না, পরে বলবো।
ঘটনাটাকে হজম করে নেই। সালেহা তৃপ্তি তৃপ্তি গলায় বললেন, যা হজম কর, এমনিতে হজম না হলে হজমি বড়ি খা। সালেহা আরাম করে চা খেলেন। অনেকদিন পর নিজেই মাসকলাই দিয়ে টাকি মাছ রান্না করলেন। রাতে ঘুমোতে যাবার আগে বললেন, অনেকদিন একসঙ্গে ছবি দেখা হয় না, ভিসিআর একটা ছবি ছাড়ো তো, পাহেলি নামের একটা ছবি আনা আছে, ওইটা ছাড়ো। তৌহিদাকে ডাকো, সেও দেখুক। দুই পাশে দুই বউ নিয়ে ছবি দেখার আলাদা মজা। তৌহিদা ছবি দেখতে রাজি হল না। সালেহা অনেক রাত পর্যন্ত স্বামীর সঙ্গে ছবি দেখলেন। ছবিতে এক মেয়ের স্বামী বিয়ের পরপর বিদেশে চলে যায়। তখন একটা ভূত স্বামীর বেশ ধরে মেয়েটির সঙ্গে বাস করতে আসে, তাদের একটা বাচ্চাও হয়। ছবি দেখতে দেখতে সালেহা বললেন, ভূত স্বামীর ছায়া পড়ছে না, দেখো ভালো করে, সবার ছায়া পড়ে, ভূতটার পড়ে না। হাবিবুর রহমান চিন্তিত গলায় বললেন, তোমার শরীর তো মনে হয় ঠিক হয়ে গেছে। সালেহা বললেন, তাতে কি কোনো সমস্যা? হাবিবুর রহমান বললেন, সমস্যা কেন হবে? ছবি শেষ করে সালেহা মুখ ভর্তি পান নিয়ে ঘুমোতে গেলেন। স্বামীর দিকে তাকিয়ে বললেন, আজ শরীরটা বেশ ভালো লাগছে, তোমার বিশেষ কিছু লাগলে বলো, লাগবে কিছু? হাবিবুর রহমান না সূচক মাথা নাড়লেন। সালেহা আরাম করে ঘুমোলেন। এমনিতে রাতে কয়েকবার তার ঘুম ভাঙে। পানি খান, মাথার তালু গরম হয়ে যায়, তালুতে ভেজা ন্যাকড়া দিতে হয়। আজ রাতে সেসব কিছুই হলো না। তবে হাবিবুর রহমানের এক ফোঁটা ঘুম হলো না। তিনি সারা রাত স্ত্রীর পাশে জেগে বসে রইলেন। মনে মনে মন্ত্র জপের মতো বলতে লাগলেন, ভুল করেছি, বিরাট ভুল, আকাশ পাতাল ভুল। স্ত্রীর প্ররোচনায় সব স্বামী এরকম ভুল করে। আদম আলাহিসাল্লামকে গন্ধমকে খাইয়েছিল বিবি হাওয়া। তৌহিদাও জেগে বসে রইল। সে তার ঘরের বাতি জেলে তাকিয়ে থাকলো সিলিং ফ্যানের দিকে। সিলিং ফ্যানে শাড়ি ঝুলিয়ে মেয়েরা ফাঁস নেয়। তার নিজের মাও এই কাণ্ডই করেছিল। আদর্শ মায়ের আদর্শ মেয়ে হিসেবে এই কাজটা কি সে করতে পারে না? শাড়ি কিভাবে গলায় পেঁচায়? মতিন ভাইয়ের সঙ্গে বিয়ে ঠিক হবার পর তার জন্য একটা বিয়ের শাড়ি কেনা হয়েছিল। ওই শাড়িটা গলায় পেঁচালে হয় না? কেন হবে না? অবশ্যই হয়। সাহস করে পেঁচিয়ে দিলেই হয়। ভোরবেলায় তৌহিদাকে পাওয়া গেল সম্পূর্ণ অপ্রকৃতিস্থ অবস্থায়। তার গায়ে পেটিকোট ছাড়া আর কোনো কাপড় নেই। পরনের শাড়ির একটা মাথা ফ্যানের সঙ্গে ঝুলছে, অন্য মাথা বিছানায়। তৌহিদা খাটে হেলান দিয়ে বসে আছে। তৌহিদা অনেক বেলা পর্যন্ত ঘরে বসে আছে কেন, এটা দেখতে গিয়ে তাকে এই অবস্থায় পাওয়া গেল। তৌহিদা সালেহাকে দেখে খুবই স্বাভাবিক গলায় বলল, বুবু, পান খাবো, আমাকে জর্দা দিয়ে একটা পান দেন। সালেহা ভীত গলায় বললেন, তোর কি হয়েছে? তৌহিদা বলল, আমার কিছু হয় নাই। বুবু, একটা পান দেন। তুই ন্যাংটা হয়ে বসে আছিস কি জন্যে? তৌহিদা বলল, পান খেয়ে গোসল করব, তারপর নতুন শাড়ি পরব। তোর কি জ্বর? দেখি কপালটা। তৌহিদা কঠিন গলায় বলল, খবরদার আমার গায়ে হাত দিবা না। স্বামী ছাড়া কেউ আমার গায়ে হাত দেবে না। বুবু, পান কই? খালি মুখে কতক্ষণ বসে থাকবো? ঘরে পান ছিল না। হাবিবুর রহমান পান নিয়ে এলেন। তৌহিদা মুখে পান নিয়ে আরাম করে চিবুচ্ছে, পানের পিক ফেলছে। তার আচার আচরণে স্পষ্ট কোনো অস্বাভাবিকতা নেই। শাড়ি পরতে কিছুতেই রাজি হচ্ছিল না। তবে সালেহা তাকে ভুলিয়ে ভালিয়ে হাবিবুর রহমানের একটা পাঞ্জাবি পরিয়ে দিয়েছেন। হাবিবুর রহমান খুবই ভয় পেয়েছেন। তিনি ঘরে ঢুকছেন না, দরজার ওপাশে দাঁড়িয়ে আছেন। তিনি সেখান থেকেই বললেন, তৌহিদা, তোর কি রাতে ঘুম হয় নাই? তৌহিদা বলল, জি না ভাইজান। ফ্যানে শাড়ি ঝুলিয়েছিস কি জন্যে? সেটা তোমাকে বলবো না ভাইজান, বললে তুমি রাগ করবে। আচ্ছা থাক, বলার দরকার নেই। ভাইজান,
আমি দেশের বাড়িতে যাব। আমাকে দেশের বাড়িতে রেখে আসো। দেশের বাড়িতে তো তোর কেউ নাই। না থাকুক, আমি যাব। আমাকে ট্রেনে তুলে দিলেই আমি যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, তোকে ঘুমের ওষুধ দেব। ঘুমের ওষুধ খেয়ে আরাম করে ঘুমা। ঘুম ভাঙলে তোকে দেশের বাড়িতে নিয়ে যাব। একটা নতুন সুটকেস কিনে দিও। আগের সুটকেসটার তালা ভাঙা। নতুন সুটকেস কিনে দেব। ভাইজান, এখন কিনে দাও। হাবিবুর রহমান হতাশ চোখে সালেহার দিকে তাকালেন। তিনি বুঝতে পারছেন তার সামনে মহাবিপদ। হাবিবুর রহমান তৌহিদাকে নিয়ে ডাক্তারের কাছে এসেছেন। ডাক্তারের নাম সালাউদ্দিন চৌধুরী। তিনি বসেন গ্রিন রোডে। চেম্বারের সামনে বিরাট সাইনবোর্ড। ডাক্তার সালাউদ্দিন চৌধুরী, সহযোগী অধ্যাপক, সাইকো, মনোরোগ ও মাদকাসক্তি চিকিৎসা বিশেষজ্ঞ, সাইকিয়াট্রিস্ট ও সাইকোথেরাপিস্ট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা। রোগী দেখবার সময় বিকাল 5টা থেকে রাত 9টা। শুক্রবার বন্ধ। তৌহিদা জড়সড় হয়ে বসে আছে। তার পরনে হালকা সবুজ রঙের শাড়ি। কলা বউদের মতো সে বিরাট ঘোমটা দিয়েছে। ঘোমটার ভেতর দিয়ে তার মুখ দেখা যাচ্ছে না। মাঝে মাঝে কপালের খানিকটা চোখে পড়ছে। সে একেবারেই নড়াচড়া করছে না। তৌহিদার পাশে হাবিবুর রহমান বসেছেন। তার কপাল ঘামছে। তিনি কেন জানি ভয়ে অস্থির হয়ে আছেন। ডাক্তারের এই ঝামেলা শেষ হলে বাঁচেন এমন অবস্থা। ডাক্তার এবং উকিলের কাছে কিছু লুকানো যায় না। তাদেরকে সব সত্যি কথা বলতে হয়। হাবিবুর রহমান বুঝতে পারছেন না সব সত্যি কথা তিনি বলতে পারবেন কিনা। ডাক্তার সাহেবকে দেখে মনে হচ্ছে মানুষটা কঠিন প্রকৃতির। রোগীদের সঙ্গে ধমক দিয়ে কথা বলতে পছন্দ করেন। ভদ্রলোক সারাক্ষণই বিরক্তিতে ভুরু কুঁচকে রেখেছেন। ডাক্তার তৌহিদার দিকে সামান্য ঝুঁকে এসে বললেন, নাম কি? তৌহিদার সঙ্গে সঙ্গে স্পষ্ট স্বরে বলল, বলবো না। কেন বলবেন না? নাম বলতে ভালো লাগে না। কি করতে ভালো লাগে? পান খেতে ভালো লাগে। এই বলেই সে হাবিবুর রহমানের দিকে মুখ ফিরিয়ে বলল, ভাইজান, জর্দা দিয়ে পান খাবো। হাবিবুর রহমান বিনীত ভঙ্গিতে ডাক্তারকে বললেন, স্যার, এই পান খাবার অভ্যাস ছিল না। অসুখের পর থেকে পান খায়। আর স্যার, এর নাম তৌহিদা, তৌহিদা খানম। তৌহিদা বলল, মতিন ভাই শুধু ডাকেন তৌ। ডাক্তার বললেন, মতিন ভাই কে? হাবিবুর রহমান বললেন, আমার শ্যালক। ডাক্তার বললেন, আপনাদের বাসায় তার যাতায়াত আছে? জি, তবে কম, মাসে 2 মাসে একবার। ডাক্তার তৌহিদার দিকে তাকিয়ে বললেন, মতিন সাহেবকে কি আপনার ভালো লাগে? তৌহিদা বলল, আমি পান খাবো, জর্দা দিয়ে পান খাবো। আপনার এখানে পান নাই? ডাক্তার হাবিবুর রহমানের দিকে তাকিয়ে বললেন, আপনি একটা কাজ করুন, জর্দা দেওয়া পান কিনে আনুন। পান কিনে এনে ওয়েটিং রুমে অপেক্ষা করুন। আমি না ডাকা পর্যন্ত আসবেন না। আমি ততক্ষণ রোগীর সঙ্গে কথা বলবো। হাবিবুর রহমান স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠলেন। তিনি ভয় ভয় ছিলেন। কখন ডাক্তার জিজ্ঞেস করে বসে, রোগী কি বিবাহিত? কার সঙ্গে বিবাহ হয়েছে? বিবাহ কবে হয়েছে? যখন শুনবে হাবিবুর রহমানের সঙ্গে বিবাহ হয়েছে, তখন হুট করে জিজ্ঞেস করবে, আপনার সঙ্গে কি আপনার স্ত্রীর যৌন মিলন হয়েছে? মানসিক রোগের ডাক্তারদের মুখে কোনো পর্দা থাকে না। অশ্লীল কথা তারা হুটহাট করে জিজ্ঞেস করে। হাবিবুর রহমান 4টা জর্দা দেওয়া পান কিনলেন। নিজে একটা মুখে দিলেন, বাকি 3টা পকেটে রাখলেন। 4টা সিগারেট কিনে একটা ধরালেন। তিনি আগে সিগারেট খেতেন না। সিগারেট খেলে টেনশন কমে এই ভেবে সিগারেট ধরিয়েছিলেন। তার টেনশন কিছু মাত্র কমেনি। মাঝখান থেকে সিগারেটের অভ্যাস হয়ে গেছে। তৌহিদার মতো ভয়াবহ রোগী ঘরে থাকলে টেনশন কিভাবে কমে? তাকে দেখাশোনা করার তৃতীয় ব্যক্তি নেই। সালেহা পুরোপুরি শয্যাশায়ী। একটা ছোটা কাজের মেয়ে আছে, সকালে সে হাঁড়ি বাসন মেজে ঘর ঝাড় দিয়ে চলে যায়। তাকে চোখে চোখে রাখতে হয়।
কারণ এই মেয়ের অভ্যাস যাবার সময় শাড়ির কোচরে করে চাল ডাল নিয়ে যায়। গত 7 দিন থেকে হাবিবুর রহমানের ঘরে রান্না বান্না হচ্ছে না। তৌহিদার এই অবস্থা, কে রাঁধবে? হাবিবুর রহমানের ব্যবসা বাণিজ্য মাথায় উঠেছে, বেশিরভাগ সময় তাকে বাসায় থাকতে হয়। যখন বাইরে যান তখন তৌহিদাকে তার ঘরে তালাবদ্ধ করে যান। তৌহিদা তাতে কোনো আপত্তি করে না। সে আগে যেমন শান্ত মেয়ে ছিল এখনো তাই আছে। যত শান্তই হোক, মাথা খারাপ মানুষের কোনো ঠিক নেই। কোনো একদিন দেখা যাবে কাপড় চোপড় ছাড়া রাস্তায় বের হয়ে পড়েছে। রাস্তার মানুষজন মজা পাচ্ছে, ভ্যাক ভ্যাক করে হাসছে। শেষ হলো আজকের পর্ব। শুনছিলেন হুমায়ুন আহমেদের রচিত উপন্যাস কে কথা কয়। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। যারা গল্পন্যাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, এতে করে আমি কোনো নতুন গল্প আপলোড করলেই আপনারা তা নোটিফিকেশন পাবেন। সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এই কামনায় আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।